দর্শক, আমার পাশে যেই তরুণটা দেখছেন একেবারে খুবই কম বয়সে, কেবল ইন্টারমিডিয়েট পাস করেছে ময়মনসিংহের কোথায়? হ্যাঁ, ঈশ্বরগঞ্জ থানার না, মোহাম্মদ জুবায়ের। দেখেন জুবায়ের, তার চেহারা দেখেই বুঝতে পারছেন দর্শক, একেবারেই অল্প বয়সী, ইন্টারমিডিয়েট পাস করেছে। কিন্তু এই অল্প বয়সে সে তার পরিবারের জোয়াল কাঁধে নিতে চেয়েছিল, মনে করেছিল যে বিদেশে গেলে তার পরিবারের ভাগ্য ফেরাতে পারবে, কিন্তু না দর্শক, পারেনি। 3 মাসের মাথায় ব্যর্থ মনোরথ হয়ে সে ফিরে যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই সে দেশে ফিরে যাবে। কিন্তু কেন এসেছিল এবং কি কারণে সে ব্যর্থ হলো, তার কাছ থেকেই শুনি দর্শক। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জুবাইর। মোহাম্মদ জুবায়ের। দেশের বাড়ি ময়মনসিংহের কোথায়? ঈশ্বরগঞ্জে। তো কি মনে করে কাম্বোডিয়া জীবনে কি প্রথম বিদেশ? বিদেশ। আচ্ছা, মানে কি করতে এতে দেশে থাকতে? পড়াশোনা করছি। কোন ক্লাসে? ইন্টার। আচ্ছা, তারপরে বাহিরে মানে কিভাবে এখানে আসলা, কিভাবে একটু কাহিনীটা একটু মানে ঢাকা এজেন্সির মাধ্যমে আলাপ আলোচনা, মানে বিদেশ যামু করিয়া পরিচয় হইলো ওনার মাধ্যমে। আচ্ছা, কেমন খরচ হইলো? 5 লাখ। কিভাবে টাকাটা দিলা? মানে একবারে দিতে হয়েছে পুরোটা নাকি? একবারে বলতে প্রথম 1 লাখ দিছি, পরে ভিসা দিছে, পরে আবার 1 লাখ দিছি, পরে আওয়ার সময় বাকিগুলা, মানে যেদিন টিকেট দিছে বাকিগুলো। কয়দিন লাগছে প্রসেস করে এখানে আসতে? কম্বোডিয়া আসতে 20 দিনের মতো লাগছে। 20 দিন মতো লাগছে। মানে আজকে আলাপ করছি, মানে কালকে ভিসা দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার মালয়েশিয়া 3 দিন ছিল। মালয়েশিয়া 3 দিন। প্রথম টিকেট রিজেক্ট করে দিয়েছে। ও রিজেক্ট করে দিয়েছে কোথা থেকে? 33 ঘন্টা ট্রানজিট দিছে মালয়েশিয়া। ট্রানজিট শেষ করার পরে যখন চেক আউট করলাম, টেকিং পরে টিকেট রিজেক্ট মারি দিয়েছে। পরে আবার 2 দিন, মানে 1 রাত 1 দিন থেকে পরে নতুন টিকেট দিয়ে আবার। তো ওখানে কিভাবে থাকলো? ওখানে পরিচিত কেউ ছিল না? এয়ারপোর্টের ভিতরে। 3 দিন ছিল। 3 দিন এয়ারপোর্টে। তো খারাপ লাগে না তখন? কিভাবে খাওয়া দাওয়া? অনেক খারাপ লাগছে, খাবার খাদ্য ঠিকঠাক নাই। টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল, ঘুমানোর জায়গা নাই। তারপরে 3 দিন থাকার পরে কিভাবে তারপরে আসছো? তারপরে নতুন টিকেট দিয়েছেন, নতুন টিকেটের মাধ্যমে। নতুন টিকেটে। তো এখানে আসার পরে এখানে এয়ারপোর্টে কি হলো? এখানে এয়ারপোর্টে আসার পরে যে লোক আছে কম্বোডিয়ান, ওরা রিসিভ করে নিয়ে যে এজেন্ট, ওনার কাছে নিয়ে তার কাছে দিয়ে দিছে। আচ্ছা, তো এই এয়ারপোর্টে কোনো টাকা পয়সা দিতে হয়নি তোমাকে নাকি কন্টাক্ট করা ছিল আগে থেকে? কন্টাক্ট করা ছিল আগে থেকে আমার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তারপরে চলে আসছো। তারপরে আসার পরে কতদিন পরে কাজ পাইলে? আসছি রাত্রে, পরের দিন সকাল থেকে কাজ করতেছি। পরের দিন কোথায়? এই রেস্টুরেন্টে? এই রেস্টুরেন্টে। আচ্ছা আচ্ছা। তো এখন মানে তাহলে তো কাজ তো তুমি পাইছো, যে আসার পর দিন থেকে কাজ পাইছো? তাহলে পাইছি বলতে কাজ দালাল এজেন্সি কইছে $400 স্যালারি, 5 লাখ টাকা কম হবে না। 5 লাখ দিলাম, $400 স্যালারি, এই আইলাম। মানে আশা করে $250 টাকা স্যালারি। 250? মানে কথা কাজে কোনো মিল নাই, মানে এজেন্সি যা বলছে এর মধ্যে কোনো কিছু মিল নাই। ও, তো $250 কি চলতেছে? $250 চলে না। 5 লাখ ব্যাংকে দিয়ে মাসে 30,000 বাংলা টাকায় কামাই। গার্মেন্টস করলে 20-22 হাজার টাকা এমনি বাংলাদেশে। আর আমার এই যে 5 লাখ গেল। 5 লাখ গেল এখানে, বাংলা টাকা 30,000-এর মতো আসে না? $250। ও, আর তাহলে থাকা খাওয়া খরচ কেমন যাচ্ছে এখানে? থাকা খাওয়া হোটেলেরই। আচ্ছা, তো এখন তাহলে কি সিদ্ধান্ত নিয়েছে? এই 5 লাখ টাকা যে খরচ হলো, এটা তো নিশ্চয়ই ওখানে ধার দেনা করে আসছো? ধার দেনা তো অবশ্যই। তো এটা লোন আছে, আবার মানুষের কাছ থেকে ধার আছে। এখন কি করবা? এই দেনা রেখে, মানে দেনা তো থাকলো, এখানে টাকা পয়সা জমাতে পারলা না? না, টাকা পয়সা। তাহলে কিভাবে এই দেনা পরিশোধ করবা? এই দেশে গিয়ে করতে হবে, কষ্ট করে। দেশে যে কেন দেখে তো পরিশোধ করা যাবে না। ধরেন আমার মাস শেষে 10 তারিখে আগে একটা কিস্তি, মাস গেছে 10 তারিখ গেল, কিস্তি দিতে পারলাম তো বিদেশ করে লাভ আছে। 15,000 টাকা কিস্তি এটা দিতে না পারতে বিদেশ করে লাভ। মাসে 23 তারিখে 2 টাকা দেবো স্যালারি, কিন্তু স্যালারি পাই না। এই বিদেশ করার থেকে দেশেই ভালো, যা কয়টি এফআই মাস গেলে হাতে পায় হেলাই। এই আচ্ছা, বাড়িতে কে কে আছে? আব্বা, আম্মু। ভাই বোন? না, ভাই বোন। আচ্ছা আচ্ছা। আব্বা কি করেন? কৃষি কাজ করেন। ও, বাড়ির অবস্থা তেমন ভালো না? না। আচ্ছা, তাহলে এই ধার দেনা করে এসে তাহলে তো মানে পুরো আশাটাই, বিদেশে আশাটাই ব্যর্থ হয়ে গেল।
তো এরপরে কি করবা তাহলে? বাড়িতে যে দেশেই কাজকর্ম করবা? দেশেই করবো, মানুষের ঋণ এগুলা পরিশোধ করবো, পরে সিদ্ধান্ত পরে জীবন দেশে ভাব হয়ে যা মনে হয় দেশে কিছু করবো। আচ্ছা, তা তো মানে যথেষ্ট তোমার জন্য এটা হতাশার ব্যাপার হয়ে গেল। অনেক আশা নিয়ে বিদেশ আইছি, এত টাকা লোন করে মানুষের টাকা দিয়ে, মানে 30,000 স্যালারি বেতনে কাজ করতেছি, 18-19 মাস লাগবে মানুষের এই 5 লাখ টাকা তুলতে। 2 বছর যে হাও কষ্ট করবো না এই বিদেশ। আচ্ছা, তো তুমি কি একাই আসছিলে না সাথে আরো কয়েকজন ছিল? আমার সাথে আরো 3জন ছিল। তিনজনের মধ্যে একজন কাজ করতেছে, 2জন দেশে গেছে। দেশে অলরেডি চলে গেছে? অলরেডি গেছে। মানে 4 জন আসছো, 4 জনের মধ্যে তোমরা 2 জন আছো এখন পর্যন্ত? একজন কেসিনোর মধ্যে করতেছে, হ্যাঁ হ্যাঁ, আর 2জন দেশে গেছে। দেশে চলে গেছে। ও, একই সাথে আসছিলা? একই সাথে। তোমরা কি 4 জন একই এলাকার? না না না, একজন এক জেলায়, মানে এয়ারপোর্টে পরিচয় হইছে। এয়ারপোর্টে যে 4 জন একসাথে হইছো? আচ্ছা আচ্ছা, তো তারাও তো নিশ্চয়ই হতাশা, তাদেরও এরকম 4-5 লাখ টাকা খরচ হয়েছে। কেউ 6 লাখ দিয়েছে, কেউ 5.5 লাখ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক শুনলেন এই যে তরুণের, দেখেন একদম এখনো মনে হচ্ছে মায়ের কোলে থাকা এক বয়সটা, কিন্তু ভাগ্য ফেরাতে এসেছিল, কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে সে ফিরে যাচ্ছে, ভাগ্য ফেরাতে পারেনি। এইভাবে তার মতনই এই জুবায়েরের মতন অনেক তরুণ কিন্তু কাম্বোডিয়ায় আসছে, নানা রকম প্রলোভন, নানান রকম গল্প যে $400-500 করে পাবে, কিন্তু কাজের কোনো নিশ্চয়তা নেই, এবং যেই অঙ্কের কথা শোনানো হয় বাস্তবে তার সাথে কোনো মিল নেই। ক্যাসিনোতে কাজ করতে হয়, নানান রকম অপ্রীতিকর একটি পরিস্থিতি। সুতরাং অনুরোধ করছি যে জুবায়েরের মতন যাতে আপনার ভাগ্যটা নির্ধারিত না হয়, বুঝে শুনে কাম্বোডিয়ার পথে পা বাড়াবেন, নতুবা তার মতনই কিন্তু আপনার সহায় সম্বল, ধার দেনা সমস্ত কিছু কিন্তু মাথার মধ্যে বোঝা থাকবে এবং আপনার স্বপ্নভঙ্গ হবে। সুতরাং স্বপ্নভঙ্গ যাতে না হয়, সতর্ক হয়ে কাম্বোডিয়ার পথে পা বাড়াবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।